বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটিতে ছিল রাধারানীর ছোটবেলার ইতিহাস। দ্বিতীয় পর্বটিতে রয়েছে রুক্মিণী কুমারের সঙ্গে সাক্ষাৎ ও তার ধনী হয়ে যাবার ইতিহাস। সকল শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি সুপ্রিয়। শুরু হচ্ছে রাধারানীর দ্বিতীয় পর্ব। উপযুক্ত সময়ে কামাখ্যাবাবু রাধারানীকে তার সব সম্পত্তির ভাগ দিয়ে দিলেন, কিন্তু রাধারানী বালিকা বলে তাকে আর একা রাখলেন না, নিজের বাড়িতে নিজের মেয়ের মতন করে রাখলেন। কালেক্টর সাহেব রাধারানীর সব সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনার জন্য বললেন, কিন্তু কামাখ্যাবাবু ভাবলেন তিনি রাধারানীর জন্য যতটা করবেন সরকারি কর্মচারী ঠিক ততটা আর করতে পারবেন না। সুতরাং কালেক্টর বাবু নিরস্ত হলেন। কামাখ্যাবাবু রাধারানীর সব সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন। বাকি রইল রাধারানীর বিয়ে। কামাখ্যাবাবু ছিলেন নব্যতন্ত্রের মানুষ। বাল্য বিবাহে তার আপত্তি ছিল, তাই তিনি ভাবলেন রাধারানীর বিয়ে না দিলে জাত গেল মনে করে এসব কোনো চিন্তা ভাবনা নেই। অতএব রাধারানীর যখন ইচ্ছা হবে তখনই তিনি তার সম্মতি নিয়ে তার বিয়ে দেবেন। এখন সে লেখাপড়া শিখুক, এই ভেবে কামাখ্যাবাবু রাধারানীর বিয়ের উদ্যোগ না নিয়ে তিনি তাকে লেখাপড়া শেখাতে লাগলেন। এইভাবে 5 বছর কেটে গেল। রাধারানী এখন 16 বছরের পরমা সুন্দরী, কিন্তু তিনি অন্তপুরে বাস করেন, তাই তার সৌন্দর্য কোনো পুরুষ দেখতে পায় না। এখন রাধারানীর সম্বন্ধ খোঁজার সময় উপস্থিত। কামাখ্যাবাবুর ইচ্ছে রাধারানীর মতামত নিয়েই তিনি তার বিয়ে দেবেন, আর সেই কথা জানবার জন্য তার মেয়ে বসন্ত কুমারীকে তিনি ডেকে পাঠালেন। বসন্ত রাধারানীর সখী, দুজনেই সমবয়স্ক এবং দুজনের মধ্যেই খুব ভাব। কামাখ্যাবাবু তাকে সব মনের কথা বুঝিয়ে দিলেন। সে সলজ্জভাবে তার বাবাকে বলল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে? কামাখ্যাবাবু বিস্মিত হয়ে বললেন, না, তা তো জানি না। কেন বলো তো? রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। কি? সে কি কথা? রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কি করে হলো? বসন্ত মাথা নিচু করে একটু হাসল। তারপরে সেই রাধের কথা, অর্থাৎ যে কথাগুলো সে রাধারানীর থেকে শুনে এসছে, সেই সব কথা বিস্তারিত কামাখ্যাবাবুকে বলল। শুনে কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, রাধারানীকে বুঝিয়ে বলো, রাধারানী নেহাতি একটা ভ্রমে পড়েছে। কৃতজ্ঞতা স্বীকারের জন্য বিয়ে? এটা তো কখনোই সম্ভব নয়। যদি সময় থাকে অবশ্যই তাকে সাহায্য করা উচিত, কিন্তু রুক্মিণী কুমারের কী বয়স, কী জাতি, তা তো আমরা কেউ জানি না। তার পরিবার সন্তানাদি থাকার সম্ভাবনা অনেক বেশি, আর রুক্মিণী রায়ের বিয়ে হয়ে গেছে কিনা তাও তো আমরা এখনো পর্যন্ত জানি না। সম্ভাবনা কিছুই নেই, সেটা রাধারানী বিলক্ষণ জানে। কিন্তু সেই রাত অবধি রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা করেছে তার নিজের মনে, তাকে জায়গা দিয়েছে দেবতার আসনে। রাধারানী সেই মূর্তিকে প্রতিদিন নিয়মিত পুজো করে। এই 5 বছর হলো রাধারানী আমাদের বাড়িতে এসেছে। এই 5 বছরের মধ্যে একদিনও যায়নি যেখানে রুক্মিণী কুমারের কথা রাধারানী বলেনি। তাই সেটাও মনে মনে ঠিক করেছে যে বিয়ে করলে শুধুমাত্র রুক্মিণী কুমারকেই করবে। কামাখ্যাবাবু মনে মনে ভাবলেন, বাতিক আর কি, আর এই বাতিকের চিকিৎসার প্রয়োজন। আর প্রথম চিকিৎসা হচ্ছে রুক্মিণী কুমারকে খুঁজে বের করা। অতএব তিনি রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হলেন।
কলকাতায় স্বয়ং তিনি তার অনুসন্ধানে বেরোলেন এবং তার বন্ধুবান্ধবকেও নিযুক্ত করলেন। দেশে দেশে নিজের মক্কেলদেরও পত্র পাঠালেন এবং প্রত্যেক সংবাদপত্রে তিনি বিজ্ঞাপন দিতে লাগলেন। যে বিজ্ঞাপনটি ছিল খানিকটা এই রকম: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু রুক্মিণী কুমারের খোঁজ আর মিলল না। এরপর রাধারানী আরেকটি গুরুতর বিপদে পড়লেন। কামাখ্যাবাবু পরলোক গমন করলেন। রাধারানী অত্যন্ত ভেঙে পড়লেন। তার মনে হলো তিনি যেন দ্বিতীয়বার পিতৃহারা হলেন। কামাখ্যাবাবুর শ্রাদ্ধ শান্তির পর রাধারানী তার নিজের বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেন এবং নিজেই সমস্ত সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণার মাধ্যমে রাধারানীর সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। এরপর রাধারানী 2 লক্ষ মুদ্রা সরকারকে পাঠালেন এবং প্রার্থনা করলেন যেন সেই টাকা দিয়ে তাদের গ্রামে একটি অনাথ নিবাস তৈরি করা হয় এবং যেন তার নাম দেওয়া হয় রুক্মিণী কুমারের প্রাসাদ। তারা এই নাম শুনে কিছুটা বিস্মিত হলেন, কিন্তু তারা আর কি বলবেন। ক্রমে সেই অনাথ নিবাস স্থাপিত হলো। রাধারানীর মা দরিদ্র অবস্থায় তাদের গ্রাম ছেড়ে শ্রীরামপুরে এসে একটি কুঠিরে রাধারানীকে নিয়ে বাস করতেন। কারণ যেই গ্রামে তিনি ধনী ছিলেন সেই গ্রামে তিনি দরিদ্র অবস্থায় বাস করতে তার একটু অসুবিধা হতো। তাদের গ্রাম শ্রীরামপুর থেকে কিছুটা দূরে রাজপুরে ছিল। রাধারানী এখন নিজের গ্রামেই রাজপুরে বাস করে, তাই অনাথ নিবাসটি তার বাড়ির পাশেই তৈরি হলো। নানা জায়গা থেকে বিভিন্ন দিন দরিদ্র মানুষ এসে সেখানে বাস করতে লাগলো। এর বছর খানেক পর এক ভদ্রলোক সেই অনাথ নিবাসের সামনে এসে উপস্থিত হলেন। তার বয়স 35-36 বছর। তাকে দেখে বেশ অর্থবান ও ভদ্রলোক বলেই মনে হয়। তিনি রুক্মিণী কুমারের প্রাসাদের দরজায় এসে দারোয়ানদের জিজ্ঞাসা করলেন, এটা কার বাড়ি? এটা কারোর বাড়ি নয় বাবু, এটা একটা আশ্রম। আমি ভিতরে গিয়ে দেখতে পারি? রাত দিন কত লোকই তো ভিতরে যাচ্ছে, আপনিও যান, আপনাকে আবার আটকাবো কেন? তখন সেই ভদ্রলোক ভেতরে ঢুকে সব দেখে শুনে আবার ফিরে এলেন। এসে বললেন, এখানকার বন্দোবস্ত দেখে তো আমি খুব আনন্দিত হয়েছি। কেই অন্য সত্র দিয়েছে? তার নাম কি রুক্মিণী কুমার? এক মহিলা দিয়েছে বাবু। রুক্মিণী কুমার কার নাম? কারোরই নয়। তবে এটাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? তা আমরা কিছু জানি না বাবু। যার আশ্রম তিনি ওই যে দেখছেন অট্টালিকাটা, ওইখানে থাকেন। তোমরা যার বাড়ি দেখিয়ে দিলে তিনি কি পুরুষ মানুষের সামনে বের হন? না না, রাগ করো না। এখন অনেক বড় মানুষের মেয়েরাই তো মেম সেজে বাইরে বেরোয়, তাই জিজ্ঞেস করলাম। না বাবু, ইনি তেরকম প্রকৃতির মানুষ নন। দারোয়ানের কথা শুনে প্রশ্নকর্তা ধীরে ধীরে অট্টালিকার দিকে এগিয়ে গেলেন এবং ভেতরে প্রবেশ করলেন। যিনি এসেছিলেন তার পোশাক আশাক বাঙালি ভদ্রলোকের মতোই। বিশেষ পারিপাট্য ছিল না, আবার পারিপাট্যের অভাবও ছিল না। তবে তার হাতে একটি হীরের আংটি ছিল। সেটি দেখে রাধারানীর কর্মচারীরা হাঁ করে সেটির দিকে তাকিয়ে রইল। এত বড় হিরে তারা আংটিতে কখনো দেখেনি। বাবুটার সাথে কোনো লোক ছিল না, তাই তারা জিজ্ঞাসা করতে পারল না যে ইনি কে।
মনে করল বাবু স্বয়ং পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সঙ্গে দেখা করে একটি চিঠি দিলেন তাকে এবং বললেন, এই পত্রটি আপনার মনিবের কাছে পাঠিয়ে আমাকে উত্তর এনে দিন। আমার মনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্ক। এই জন্য তিনি নিয়ম করেছেন কোনো অপরিচিত লোকপত্র নিয়ে আনলে আমরা তাহা না পড়িয়ে তাহার কাছে পাঠাইব না। দারোয়ানটি চিঠিটি খুলে পড়তে লাগলেন। তাতে লেখা ছিল, প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও। ভয় করিও না, যেমন যেমন ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর মেয়ের সই দেখে আর কেউ কিছু বললেন না। চিঠি অন্তঃপুরে গেল। কিছুক্ষণ বাদে এক দাসী এসে পত্রবাহক বাবুটিকে ভেতরে নিয়ে গেলেন। আসুন বাবু, ভিতরে আসুন। আর কারোর যাওয়ার হুকুম ছিল না। দাসী একটা সুসজ্জিত ঘরে নিয়ে এসে বাবুটিকে বসালেন। এখানে বসুন বাবু। রাধারানীর অন্তঃপুরে প্রথম কোনো পুরুষ প্রবেশ করল। একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর আরেকজন দূর থেকে বাবুটিকে পরীক্ষণ করতে লাগলো। দেখল চাপা ফুলের মতন গৌর চেহারা এবং সুপুরুষ, তার হাতে একটা বড় হীরের আংটি। কিছুক্ষণ পরে রাধারানী সেখানে এসে উপস্থিত হলেন। পরিচারিকা চলে গেল। রাধারানী ঘরের ভেতর ঢুকতেই মনে হলো এই বৃহৎ কক্ষে যেন সূর্যোদয় হলো। রূপের আলোতে তার মাথার চুল পর্যন্ত যেন প্রদীপ্ত হয়ে উঠল। আগন্তুকেরই দরকার ছিল প্রথম কথা বলা, কারণ তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ। কিন্তু তিনি রাধারানীর সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়ে গেলেন যে তিনি কথা বলতেই ভুলে গেলেন। তা দেখে রাধারানী কিছুটা অসন্তুষ্ট হয়েই বললেন, আপনি আমার সাথে গোপনে সাক্ষাৎ করার অভিলাষ করেছেন কেন? আমি স্ত্রীলোক, বসন্তের অনুরোধে আপনার সাথে দেখা করলাম। আমি আপনার সাথে এমন সাক্ষাতের অভিলাষ করছি তা ঠিক নয়। এই শুনে রাধারানী কিছুটা অপ্রতিভ হলেন। তারপর তিনি বললেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করেছে সেটা কিছু লেখেনি। বোধহয় আপনি জানেন। আগন্তুক একটি অতি পুরনো সংবাদপত্র বার করে রাধারানীকে দেখালেন। রাধারানী পড়ে দেখলেন এটা কামাখ্যাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমারের সেই সংবাদপত্র। রাধারানী দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নারকোল পাতার মতন কাঁপতে লাগলেন। আগন্তুকের এই দেবতুল্য গঠন দেখে তিনি ভাবলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করেই বসলেন, আপনার নাম কি রুক্মিণী বাবু? না, আগন্তুকের মুখ থেকে না শুনে তিনি ধীরে ধীরে বসে পড়লেন। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার মন ভেঙে গেল। আগন্তুক বললেন, না, আমি যদি রুক্মিণী কুমার হতাম তাহলে কামাখ্যাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তার সঙ্গে পরিচয় আমার অনেক দিনের। কিন্তু যখন এই বিজ্ঞাপন বের হয় তখন আমি এটা দেখে তুলে রেখেছিলাম, যদি কোনোদিন কাজে লাগে। যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধই না থাকে তবে আপনি ইহা তুলে রেখেছিলেন কেন? একটা কৌতুকের জন্য। আজ 8-10 বছর হলো আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের আসল নামটা গোপন করে কাল্পনিক নাম ব্যবহার করতাম। কাল্পনিক নাম এই রুক্মিণী কুমার রায়। কিন্তু আপনি এত বিচলিত হচ্ছেন কেন? দেখুন, যথার্থ রুক্মিণী কুমার ভেবে এটা আমি তুলে রাখিনি, এমনি মনে হতেই তুলে রেখেছিলাম। কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসার সাহস হয়নি। তারপরে একবার অবশ্য কামাখ্যাবাবু মারা যাবার সময় তার শ্রাদ্ধে আমাকে নেমন্তন্ন করা হয়েছিল, কিন্তু বিশেষ কাজে আমি আসতে পারিনি। কদিন আগে কামাখ্যাবাবুর বাড়িতে গিয়েছিলাম। আমি কৌতুকবশত তার বড় ছেলেকে জিজ্ঞেস করায় তিনি বলেন রাধারানী তাদের আত্মীয় হন,
সেই জন্যই তার ইচ্ছেতেই এই পত্রটি দেওয়া হয়েছিল। আমি বললাম যে রুক্মিণী কুমারের আমি সন্ধান দিতে পারি, তাই তার বোন বসন্ত একটি চিঠি লিখে আমাকে দেন এবং বলেন যাতে এই ঠিকানায় আমি এটি নিয়ে আসি। কেন জানি না আমার মনে হচ্ছে এ কি সেই রাধারানী। কেন জানি না মনের ভেতরটা কেমন একটা উথাল পাতাল হচ্ছে। না না, এই সেই রাধারানী হতে পারে না। কোথায় সেই কুটিরবাসিনী ভিখারিনী, আর কোথায় এই অট্টালিকাবাসিনী ইন্দ্রাণী? প্রকাশ্যে বললেন, সেদিন দেখেছিলাম তাকে সেই দুর্যোগের রাতে। এই অন্ধকারে ওইটুকুনি মেয়ে ওভাবে রাস্তায় পথ হারিয়ে ফেলেছে, ভাবলেই কেমন একটা ভয় ভয় করে। বক্তা আর বলতে পারলেন না, তার চোখে জল ভরে এলো। রাধারানীরও চোখে জল। নিজেকে আড়াল করে চোখ মুছে নিয়ে রাধারানী বললেন, ওই ছোট লোকের কথায় আপনার প্রয়োজন কি? আপনি আপনার কথা বলুন। রাধারানী ছোট লোক নয়, দয়া করে অসম্মান করবেন না। শুধুমাত্র মায়ের পথ্যের জন্য যে ওই দুর্যোগের রাত্রে মালা বিক্রি না হওয়ায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে পারে, সে কখনোই ছোট লোক হতে পারে না। এদিকে এইসব কথা শুনতে শুনতে রাধারানী বেশ অস্থির হয়ে পড়েছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, তুমি যে পাপিষ্টের রাধারানীর কথা বলছো, কেবল সেটা তোমাকেই বলা যায়। তুমি আজ 8 বছর পর রাধারানীকে চলার জন্য নন্দনকানন ছেড়ে পৃথিবীতে নামালে। এতদিনেও কি তোমার হৃদয়ের পুজো সন্তুষ্ট হয়েছে? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকিয়ে লুকিয়ে হৃদয়ে তোমাকে পুজো করেছি, সেটা তুমি জানলে কি করে? এই প্রথম তারা দুজন পরস্পর পরস্পরের দিকে দৃষ্টিপাত করলেন। দুজন দুজনের দিকে তাকিয়ে যেন অনন্ত সমুদ্রে পাড়ি দিলেন। কিছুক্ষণ পর ঘোর কাটলে রাধারানী অনেক কষ্টে বললেন, তা আপনি এতক্ষণ কেবল সে ভিখারিনীর কথাই বললেন। আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো কই বললেন না। সত্যি এমন করে কথা বলা যায়? যার গলা ধরে কাঁদতে ইচ্ছা করছে, যে তার সর্বস্ব, তাকে প্রাণেশ্বর বলে ডাকতে ইচ্ছে করছে এবং তাকে বলতে ইচ্ছা করছে, সেই রাধারানী পুরাণমুখী তোমার কে হয় গো বলে তামাশা করতে ইচ্ছা করছে। তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়েছেন, এমন করে কথা বলা যায়? আপনারাই বলুন। রাধারানী মনে মনে একটু পরিতাপ করলেন। রুক্মিণী কুমারও একটু অপ্রতিভ হয়ে বললেন, হ্যাঁ, আসলে আমি রাধারানীকে দেখেছিলাম এক দুর্যোগের রাত্রে। ঠিক করে তার মুখটিও দেখতে পাইনি আমি। তবে ভাবলাম এই রাধারানী যদি আমার রাধারানী হয়, তাই জন্য এই পত্রটি রেখে দিয়েছিলাম। তোমার রাধারানী? রাধারানী আস্তে কথাটি বলে মুখ নিচু করে বেশ হাসতে লাগলেন। আচ্ছা, না হেসে কি থাকা যায়? তোমরা যেন আবার রাধারানীর নিন্দে করো না। রাধারানীর কথাটা রুক্মিণী কুমারেরও কানে গিয়েছিল। তখন তিনিও মনে মনে একটু খুশি হলেন। ভাবলেন, এ আমায় তুমি বলে কেন? প্রকাশ্যে বললেন, হ্যাঁ, আমারই রাধারানী। 8 বছর আগে তাকে দেখেছিলাম বটে, তবে সে এখনো আমারই রাধারানী। হঠাৎ রাধারানী বলে উঠলেন, হোক আপনার রাধারানী। কামাখ্যাবাবুর মেয়ে অর্থাৎ বসন্তের চিঠি নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি, শুধুমাত্র আমার রাধারানীকে খুঁজবার জন্য। কোনো অপরাধ করেছি কি? কথাটা ঠিক কিনা জানি না, তবে আপনি এখানে এসে খুব একটা ঠিক করেননি। দেখুন, আপনার রাধারানী কে তা আমি জানি না, বলতেও পারবো না। তবে হ্যাঁ, রাধারানীর সব কথা শুনলে হয়তো বলতে পারবো আমি তার কোনো সন্ধান দিতে পারবো কি না। এরপর রুক্মিণী কুমার তাকে সবিস্তারে সেই রাতের কথা খুলে বললেন। রাধারানী হঠাৎ বললেন, মার্জনা করবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলতে আমার সাহস হয় না, কেননা আপনাকে ঠিক দয়ালু লোক বলে মনে হচ্ছে না। যদি আপনি তেমন দয়ালু লোক হতেন, তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বলছেন, তাকে তেমন দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখে অবশ্যই কিছু সাহায্য করতেন। কই, কোনো তো উপকারের কথা কিছু বললেন না।
আসলে তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। আমি শুধু কটা ফুলের মালা কিনে তার বিনিময়ে তাকে টাকা দিয়েছি। একটা কথা খুব আপনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। আপনি কি সেই দিন রাতে তাদের কুঠিরে আশ্রয় নিয়েছিলেন? তা আপনি ঠিক কতক্ষণ সেখানে ছিলেন? না, রাধারানী যখন আমার দেওয়া মুদ্রা, টাকা না পয়সা দেখতে ঘরের ভিতর গিয়েছিলেন, সেই সুযোগে আমি তার জন্য কাপড় কিনতে এসেছিলাম। আর কি দিয়ে এলেন? একটা নোট দিয়েছিলাম। নোটটি ওখানে রেখে আসা আপনার একদমই উচিত হয়নি, কারণ ওরা ভাবতেই পারে যে আপনি নোটটি ফেলে এসেছেন। আসলে আমি তার মধ্যে লিখে দিয়েছিলাম এটা রাধারানীর জন্য। নিচে রুক্মিণী কুমারের নামে সইও করে দিয়েছিলাম। তাই বলছিলাম, আপনাকে অত দয়ালু মনে হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শন করার জন্য? ভুল করেই রাধারানী এইটুকু কথা বলেই চুপ করে গেলেন। ফুলের কুঁড়ির মধ্যে বৃষ্টির জল পড়লে ফুলটাকে কাত করলেই যেমন ঝরঝর করে জল পড়ে যায়, এই কথাটা বলে রাধারানীর চোখ থেকে তেমনই ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। রুক্মিণী কুমার যেদিকে বসেছিলেন, মুখের কাপড়টাকে একটুখানি বেশি ওইদিকে টেনে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকুও দেখতে পাননি, নাকি পেয়েছিলেন ঠিক বলতে পারি না। বাইরে এসে চোখে মুখে জল দিয়ে রাধারানী ভাবতে লাগলেন, তিনি তো সেই রুক্মিণী কুমার, আর আমি সেই রাধারানী। এত দিন ধরে দুজন দুজনের জন্য মন তুলে রেখেছিলাম। তাহলে এখন উপায়? আমি যে রাধারানী তা তাকে বিশ্বাস করাতে পারি। তারপর উনি কি জাতি কে জানে? জাতিটা না জানতে পারা গেল, কিন্তু উনি যদি আমার জাতের না হয় তো? তাহলে তো ধর্মবন্ধন ঘটবে না, প্রাণের বন্ধনও যে ঘটবে না। তাহলে আর কাজ কি? বাকি জীবনটা নয় রুক্মিণী কুমারের নাম জপ করেই কাটিয়ে দেব। এতদিন তো তাই করে কাটিয়েছি, বাকি জীবনটা কি কাটবে না? এইসব কথা ভেবে রাধারানীর চোখ থেকে আবার জল গড়াতে লাগলো। ভালো করে মুখে জল দিয়ে তোয়ালে দিয়ে মুছে তিনি আবার ভাবতে লাগলেন, আচ্ছা আচ্ছা, যদি উনি আমার জাতেরই না হন, তাহলে এবার ভরসা কি? দেখছি তো ওর বয়স হয়েছে, উনি যে কুমার এমনও তো সম্ভাবনা নেই। তাহলে কি বিবাহিত? না না, তা হবে না। নাম জপ করে মরি অনেক, কিন্তু সতীন সতীন আমি সইতে পারবো না। তবে এখন কি করা উচিত? জাতির কথাটা কি জিজ্ঞাসা করা উচিত? জাতির কথাটাই বা জিজ্ঞাসা করে কি হবে? তবে কি রাধারানীর পরিচয়টা দেবো? উনি কে তা জেনে নি। কেননা রুক্মিণী কুমার যে ওনার নাম নয় তা তো শুনলামই। যে নাম জপ করেই মরতে হবে সেই নামটাই নয় শুনেনি। তারপর নয় ওকে বিদায় দেব, দিয়ে কাঁদতে বসবো। উফ, এই পোড়ামুখী বসন্তটা না, না জেনে বুঝে কেন ওনাকে আমার কাছে পাঠালো। জানিস নাকি, সমুদ্রে অমনভাবে মন্থন করতে গেলে কারোর কপালে অমৃত জোটে, কারোর কপালে বিষ। যাই হোক, রাধারানীর পরিচয়টা যদি... এরপরে রাধারানী যেটা প্রাণীর থেকেও যত্ন করে রেখেছিল সেটাকে বের করে আনলেন। সেই নোটটা আঁচলে বাঁধতে বাঁধতে রাধারানী ভাবলেন, আচ্ছা, আমার মনের বাসনা যদি পূরণ হয়, তবে শেষ কথাটা কে বলবে, আমি না উনি? তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবলেন, যা, ছি, আমি তো আর পারবো না। বসন্তকে আনলে ভালো হতো। আচ্ছা, এখানে দুদিন ওনাকে থাকতে বলবো। বসন্তকে এখানে আনলে হয় না? সেই 2 দিন ধরে সে নয় লাইব্রেরিতে বই পড়বে। পড়াশোনা কি আর করেন না? ওনার জন্যই তো লাইব্রেরিটা রেখেছি। তা যদি 2 দিন থাকতে উনি রাজি না হন, ওনার হাতে যদি কাজ থাকে, তবে কি হবে? তবে কি ওতে আমাদের কথাটা হবে? হলেই বা ক্ষতি কি? যেমন সাহেবদের হয়। হ্যাঁ, আমাদের দেশে নিন্দা একটু হবে বটে, তবে দেশের লোকেদের নিন্দার ভয় আমি করি না। এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে কি না বলেনি। আমি তো বুড়ো বয়স পর্যন্ত কুমারী,
তাই কাজটা না হয় ইংরেজ মেয়েদের মতোই হলো। তা তো হলো, কিন্তু তাতেও তো বড় গোল। মেয়ে মানুষ যেন মোমেতে গড়া। আর সমাজে তো প্রথমটা এই যে পুরুষ মানুষই প্রথম কথাটা পারবে। কিন্তু তিনি যদি কথাটা না পারেন, তবে হে ভগবান, তুমিই বলে দাও কি করব। লজ্জা তুমি করেছো যে আগুনে পুড়েছি, তাও তোমারই গড়া। এই আগুনেও লজ্জা কি পুড়বে না? তুমি এই অসহায় অনাথকে দয়া করো, পবিত্রতার আবরণে আবদ্ধ করে লজ্জার আবরণ কেড়ে নাও। তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই। ভগবানও বুঝি সেই কথা শুনলেন। বিশুদ্ধ চিত্তে যা বলা হয় তিনি বুঝি তাই শোনেন। রাধারানী হাসতে হাসতে ধীরে ধীরে রুক্মিণী কুমারের কাছে এসে উপস্থিত হলেন। রুক্মিণী কুমার বললেন, আপনি আমাকে বিদায় দিয়ে যাননি, এছাড়াও রাধারানীর কোনো খবরও দেননি, তাই আর কি আমি এখানে অপেক্ষা করছিলাম। আপনি রাধারানীর জন্য এসেছেন তা আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে ঠিকই, কিন্তু সে আপনার সাথে পরিচিত হবে কি না সেই কথাটাই ঠিক করতে গিয়েছিলাম। রাধারানী এবার অল্প হেসে নিজের দিকে তাকিয়ে তার অলংকার খুঁটতে খুঁটতে রুক্মিণী কুমারের দিকে না তাকিয়ে তার ঘরের মধ্যে থাকা একটি প্রস্তর মূর্তির দিকে তাকিয়ে বললেন, আপনি বলেছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নয়। রাধারানীর যে আরাধ্য দেবতা, তার নাম এখনো পর্যন্ত সে শুনতে পায়নি। আরাধ্য দেবতা? ইস, রাধারানী কথাটা অসাবধানে বলে ফেলেছিলেন। এখন সেটাকে সামলাতে বললেন, মানে নামটা ওইভাবে জিজ্ঞাসা করতে হয়। সত্যি কি বোকা মেয়ে বলো দেখি। রুক্মিণী কুমার বললেন, আচ্ছা, নাম কেউ এভাবে জিজ্ঞেস করে নাকি? কিছুই বুঝলাম না। রাধারানী মনে মনে দু হাত জোর করে ভগবানকে ডাকলেন, হে জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। কিন্তু তিনি প্রকাশ্যে বললেন, কই, আপনার নামটা তো বললেন না। আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আপনার রাধারানীর সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দেবো। আগে ভোজন করুন, তারপর না সেসব কথা হবে। মনে দুঃখ থাকলে ভোজনে যে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? খুব দুঃখ, 8টা বছরের দুঃখ। বাবা, রাধারানীর জন্য এত দুঃখ? আচ্ছা, আজ ভোজনের পর তাহলে আপনাকে রাধারানী দেখাবো। কেন, এখনই কি দেখা করা যায় না? আচ্ছা, আপনার 8 বছর আগে দেখা রাধারানীর উপর এত কিসের অনুরাগ বলুন তো? আর তার থেকে বড় কথা, সে তার স্বামীর অধীনে। আপনার সাথে কি করে পরিচয় করাই বলুন তো? স্বামী? বাঙালি মেয়ে, 19 বছর বয়স, সে বিবাহিতা হবে না? আচ্ছা, আপনি কি তাকে বিবাহ করবেন বলে ঠিক করেছিলেন নাকি বলুন তো? তা আপনার স্ত্রী কথাটা জানেন? দেখুন, আমার কোনো স্ত্রী নেই। রাধারানীর সঙ্গে দেখা হওয়ার আগেই আমার স্ত্রী গত হয়েছেন। হায় জগদীশ্বর, আর কিছুক্ষণ যেন আমার এই সাহসটুকুনি থাকে। আচ্ছা, শুনলেন তো রাধারানী পরশ্রী, এর পরেও কি তাকে দেখবার ইচ্ছে রাখেন? ভেতরে ভেতরে তারা দুজন দুজনকে চেনেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এমনই হতে লাগলো। অবশ্যই রাখি বই কি, আমাকে জানতে হবে না রাধারানী কেন আমাকে খুঁজছিলেন? ও আচ্ছা, রাধারানী আপনাকে খুঁজছিল কারণ তার ঋণটা পূরণ করতে। ঋণ? সব ঋণ কি পূরণ করা যায়? কি কি দিয়েছিলেন শুনি? একটি নোট। এই নিন। দেবেন্দ্র নারায়ণ দেখলেন তার হাতে লেখা সেই রাধারানীর নামের সেই নোটটি। এখনো যে বাকি। আর কি বাকি শুনি? 2 টাকা আর কাপড়। আচ্ছা, বুঝলাম। তা বলি, সব দিনের পাওনা কি এখনই মিটিয়ে নেবেন? আগে আহার করুন, তারপর না হয় শেষ পাওনাটা স্বয়ং রাধারানীই মেটাবে। সুদ কিছু পাবো না? পাবেন বই কি। শুভ লগ্নে, শুভ যোগে রাধারানী নিজেকে আপনার হাতে তুলে দেবে। এই বলে রাধারানী ঘর থেকে বেরিয়ে গেলেন। রাধারানীর আজ্ঞা পেয়ে দিওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বারমহলে নিয়ে গেলেন।
এবং তাকে ভীষণভাবে সুআদর করলেন। যথাসময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ আহার করলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থেকে তাকে ভোজন করালেন। ভোজনের পর রাধারানী বললেন, আপনার দেওয়া টাকা দুটিও খরচ করে ফেলেছি, কাপড়টিও পরে ছিঁড়ে ফেলেছি, কিন্তু আপনার জন্য যা রেখেছি তাই নয় আপনি গ্রহণ করুন। এই বলে রাধারানী একটা হীরের হাড় বের করে দেবেন্দ্রর গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ বাধা দিয়ে বললেন, না, এটা নয়। আমাকে যদি দিতেই হয়, তোমার গলায় পড়া হারটি আমাকে দিতে হবে। রাধারানী হাসতে হাসতে তার গলা থেকে হারটি খুলে দেবেন্দ্রর গলায় পরালেন। তখন দেবেন্দ্র নারায়ণ বললেন, এ বাবা, শেষে তো আরও ঋণী করে দিলে। তবে মালা ফেরত দিতে যে আমি বাধ্য। রাধারানী হাসলেন। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছে করেই একটি মুক্তোর হার গলায় পরে এসেছিলেন। তিনি সেটিকে খুলে রাধারানীর গলায় পরিয়ে দিলেন। তারপর বললেন, এই ফেরত দিলাম। এমন সময় শাঁখ বাজল। রাধারানী হেসে জিজ্ঞাসা করলে, এই খেয়ে বাজালি রে? চিত্রা বলে একজন দাসী উত্তর দিল, আজ্ঞে। কেন বাজালি? বলা বাহুল্য সে পুরস্কৃত হলো, কিন্তু তার কথাটা মিথ্যে। রাধারানী তাকে শিখিয়ে পড়িয়ে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছিলেন। তারপর দুজনে বিরলে বসে অনেকক্ষণ মনের কথা বললেন। রাধারানী দেবেন্দ্র নারায়ণের বিস্ময় দূর করার জন্য সেই রাতের সব কথা পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বললেন। হাসি, কান্নায়, রাগে, অভিমানে দুই চাতক চাতকীর এই না পাওয়ার পিপাসা পরিতৃপ্ত হলো। সব কথা জানবার পর প্রচণ্ড গরমে পর্বত যেমন বৃষ্টি পেলে শীতল হয়ে যায়, তেমনি দেবেন্দ্র নারায়ণ শীতল হয়ে গেলেন। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে এত লোকজন কেন? যতটা সম্ভব জানি তোমাদের তো কেউ ছিল না বলেছিলে। হ্যাঁ, দুঃখের দিনে কেউ ছিল না বটে, তবে সুখের দিনে সবাইকে রেখেছি। তখন কুমারী বসন্ত এলেন। কামাখ্যাবাবুর ছেলেরা এবং তাদের পরিবারবর্গ এলেন। যত সময়ের কোকিল বন্ধু তারাও এলেন। দেবেন্দ্র নারায়ণের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনও এলেন। বসন্ত এলে রাধারানী বললেন, তোমার কি আক্কেল ভাই? কেন, লোকটা কি করেছে বলো দেখি? তখন রাধারানী সব কথা খুলে বললেন বসন্তকে। বসন্ত বললেন, হ্যাঁ, রাগের কথা তো বটে, শুধু শুধু দেনা পাওনা বুঝিয়ে নেয় এমন একজন মহাজনকে যে বাড়ি চিনিয়ে দেয়, তার উপর রাগ তো হবেই। হ্যাঁ, তবে আজ আমি তোর গলায় দড়ি পড়াবো। হায় এদিকে। এই বলে রাধারানী যে হারটি দেবেন্দ্র নারায়ণকে পরাবেন বলে বার করেছিলেন, সেটি বসন্তকে পরিয়ে দিলেন। তারপর শুভ দিনে শুভ লগ্নে রাধারানী ও দেবেন্দ্র নারায়ণের, রাজা দেবেন্দ্র নারায়ণের শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানীর দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ও দারোয়ানের ভূমিকায় আমি সুপ্রিয়। রুক্মিণী কুমারের চরিত্রে রণিত, রাধারানীর চরিত্রে ঈশিতা, রাধারানীর মায়ের চরিত্রে সর্বাণী, কামাখ্যাবাবুর চরিত্রে রূপঙ্কর, বসন্তের ভূমিকায় দেবশ্রী, অন্যান্য চরিত্রে রূপঙ্কর এবং আয়েশা। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জানাই শুভ উল্টো রথ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন সাহিত্যের ভূত। শুভরাত্রি।